জি, ব্রিগেডিয়ার জেনারেল জি, আপনার কাছে হ্যাঁ, আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে ডক্টর খলিলের বিষয়ে। ডক্টর খলিলের ব্যাপারে বলি আমি আপনাকে বলি ভাইয়ের একটা কথা আমি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আমি দুইটা জিনিস আমি বলছি, একটা হলো সংক্ষেপে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। দেখেন প্রত্যেকটা মানুষের তর্ক বিতর্ক থাকবে, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্য ডিটেল, বাট হোয়াট ইকবাল করিম ভূঁইয়া হ্যাজ গিভেন, আই থিঙ্ক হি হ্যাজ ডান হিজ ডিউটি অ্যাট লিস্ট অ্যাট দ্য এন্ড। উনি যেটা এতদিন ধরে বলে এসেছিলেন, আজকে উনার কথাটাকে একটা কোর্ট অফ লর কাছে উনি উপস্থাপন করেছেন। এখন এটা দেখার বিষয় যে কোর্ট কিভাবে এটাকে বিচার করে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ডক্টর খলিল, গভর্নমেন্ট এক মাস দুই দিন থাকুক আর 1 মাস 1 দিন থাকুক বা 1 মাস থাকুক, আমি ইটস মাই পার্সোনাল ভিউ স্যার, ডক্টর মঞ্জুর স্যার, আমি আপনার উইথ ইউর হাম্বল মাই হাম্বল সাবমিশন টু ইউ, দ্য গভর্নমেন্ট শুড কন্টিনিউ টু ফাংশন। এবং এই কন্টিনিউশনের একটা জায়গায় যদি এই ডক্টর খলিলের ভিজিটের কারণে যদি ব্রেক হয়ে যায় এবং ইট গেটস ডিলেড, বিকজ আমার ইলেকশন নিয়ে কিন্তু ইউএস ইজ নট বদার্ড, ইউএস ইজ দেয়ার টু মেক হিজ ডিসিশন ফর বাংলাদেশ, দে ডোন্ট কেয়ার ওয়েদার বাংলাদেশে কি ইলেকশন হচ্ছে কি হচ্ছে না। তো সেইখানে যদি ডক্টর খলিলের এই ডিসিশন মেকিং ব্যাপারটা যদি কন্টিনিউ করতে হয়, ইট ইজ ইন দ্য বেনিফিট অফ বাংলাদেশ, দেন হি শুড ভিজিট। আমরা তো কয়েকদিন আগে ওনাকে ভারতও ভিজিট করতে দেখেছি, কাতারও ভিজিট করতে দেখেছি, কিন্তু কেন করছে সেগুলো তো আমরা জানি নাই, জানতে পারি না। আপনার ব্যাপারটা হচ্ছে কি, দি সিকিউরিটি অ্যাডভাইজার এমন একজন ব্যক্তি, ওনার কিন্তু সব ভিজিট, ইউ ডোন্ট হ্যাভ টু ডাউট হিজ ভিজিটস। হিজ ভিজিটস আর ডেফিনেটলি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। আর একটা জিনিস হলো কি, ডক্টর ইউনূসকে এই দেশের মানুষ কিন্তু সরকারে বসাইছে নট টু ডাউট হিম বাট টু লেট হিম ওয়ার্ক। এখন আমরা যদি তার প্রতিটা কাজেই যদি ডাউট করতে থাকি, তাহলে তো হি ক্যানট ফাংশন। যদিও এটা তার কাজ টু এক্সপ্লেইন দ্যাট হোয়াট ইজ দ্য পারপাস, after he comes back he can then explain, he can have a press conference and he can just explain, এবং সে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু বলবেন, যেটা বলার যোগ্য না সেটা উনি বলবেন না। আমরা যে ভারতের সাথে, ভারতে উনি গেলেন আসলেন, আবার কাতারে গেলেন, এগুলো নিয়ে নানা কথা উঠেছে, কিন্তু আবার জয়শঙ্করের সাথে ওনাকে আমরা বসতে দেখলাম, আসিফ নজরুলের পাশে উনিও ছিলেন। তো সেখানে অনেকে মানে হ্যাঁ, উনি কিছু বলেন না দেখে সন্দেহটা বাড়ে আর কি, যে আসলে কি না এটা আসলে এটা আমি এম এ ম্যান ফ্রম সিকিউরিটি হিসেবে বলি, there is not much to talk about security issues to the countries until unless it is very serious in nature, এবং যেটা আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। আপনি নিরাপত্তাকে ঠিক রাখার জন্য যে হোমওয়ার্ক গুলি করতে হয়, সেটা জনসাধারণকে জানানোর কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা অজিত দোভাল কি প্রতিদিনই কি ইন্ডিয়ান মিডিয়ার কাছে বলে নাকি যে সে কি করছে? কিছুই বলে না, বলে না। সে তার গভর্নমেন্টকে জানায়, তার গভর্নমেন্টকে সে মোদিকে জানায়। কিন্তু আমাদের তো খলিল সাহেবের কাজ হলো ইউনূস সাহেবকে জানানো, প্রেসকে জানানো তার কাজ না। ইউনূস সাহেব যদি এটা মনে করেন যে এটা কতটুকু মানুষকে জানাইতে হবে, দ্যাটস হিজ প্রেরোগেটিভ। এইটুকু আমার মনে হয় তাকে স্বাধীনতা দেওয়া উচিত। এর থেকে বেশি যদি আমরা তার কাছে ডিমান্ড করতে চাই, দ্যাট উইল বি ইনজাস্টিস। আচ্ছা মঞ্জুর, এই দেশে 5ই আগস্টের পরে যে যাই বলুক না কেন, আওয়ামী লীগ যে দেশের যে ক্ষতি করেছে, দেশকে যেভাবে ভেঙে চুরে রেখে চলে গেছে, সেখান থেকে তাদের যে সাজারো বাগান, যেখান থেকে তারা লাখ লাখ কোটি কোটি ডলার তারা অর্জন করত এবং বিদেশে পাচার করত, তারা তাদের সম্পদ তাদের সবকিছু গড়ে তুলেছে, এই যে তাদের সাম্রাজ্য, এই সাম্রাজ্য ভেঙে পড়েছে মাত্র কয়েকদিনের আন্দোলন। এটা তারা প্রথমে মানসিকভাবে গ্রহণ করতে পারছে না। যদি করতে পারতো, যে কোনো রাজনীতিবিদ তার ভুল বুঝতে পারলে কিন্তু সে তার জনগণের কাছে ক্ষমা চায় যে আই মেড এ মিস্টেক, আই মেড এ ব্লান্ডার, আমি এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। এই সৌজন্য বোধটুকু যে দলের নাই বা যে দলের নেতাকর্মীদের নাই, তারা আমার আর যাই হোক রাজনীতি করার আমার মনে হয় কোনো অধিকার রাখে না। 2 নম্বর হচ্ছে, এই রাজনৈতিক দলটি দেশের 2টা নিরাপত্তা বাহিনীর উপরে তাদের ষড়যন্ত্রের কারণে প্রায় 57 জন অফিসার সহ 74 জন হত্যা, এরপরে হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে, এবং তারা এই সমস্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এবং এখানে নিরাপত্তা বাহিনীর
যারা ব্যবহৃত হয়েছেন তাদের তো ব্যক্তিগত দোষ অবশ্যই আছে। আমি বলবো সংগঠন হিসাবে তাদের নেতৃত্বে যারা ছিল তারা এর থেকেও বেশি দোষী, কারণ তাদের দায়িত্ব ছিল সরকারের কাছে খুব স্পষ্ট এবং শক্ত ভাষায় জানানো যে তাদের যে সদস্যরা এই সমস্ত কর্মকাণ্ডে নিয়োজিত, এটার দায়ভার সরকারকে নিতে হবে এবং এইটা যদি বন্ধ না হয় তাহলে তারা জনগণকে জানাতে বাধ্য হবে। এই বিষয়টা তারা না করার ফলে এখন আপনি যেটা বললেন যে এই যে বিতর্কের কথা জেনারেল আইকেবির ব্যাপারে, সেই বিতর্ক ওই প্রশ্নে হতে পারে, কিন্তু আমি মনে করি এখন উনি যে দায়িত্বটা পালন করেছেন সেটা যথেষ্ট আছে। এটা তার যে দায়িত্ব, উনি যদি জেনে থাকেন মেজর জেনারেল জিয়াউল হাসানের কর্মকাণ্ড সম্বন্ধে এবং তার আমি বলছিলাম যে ডিবি প্রধান যেটা বলা হচ্ছে যে গোয়েন্দা সংস্থা থেকে হাদির হত্যাকারী মানে মূল হত্যাকারী থেকে আমরা দেখি যে পরিকল্পনাকারীর দিকে বেশি ঢুকে গেছে। এটা ভুলে গেছিলাম ব্যাপারটা। এখন তারা তো যখন সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না, তখন অন্য কেউ যেন রাজনীতিতে শান্তিতে না করতে পারে সেই জন্য তারা চেষ্টা করেই যাবে এবং সেই কাজটাই তারা এখনো করছে। সাধারণ মানুষের এখন বোঝার ব্যাপার, এখানে পুলিশ বাহিনীর যে কিছুটা অসতর্কতা বা নিষ্ক্রিয়তা বা তারা যথাসময়ে কাজটি করে নাই, যার ফলে তারা এই খুনিকে তারা আটকাতে অসমর্থ হয়েছে, এটাও কিন্তু পরিষ্কার। এই যে ব্যর্থতাগুলি, এই ব্যর্থতার আমাদের সমস্ত ব্যর্থতা কিন্তু ঢাকা পড়ে যায় যখন এটার জন্য কেউ কৈফিয়ত না চায়। এই কৈফিয়ত না নেওয়ার যে 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 একটা রেওয়াজ চালু হয়েছে, এই রেওয়াজ কিন্তু এই চালু যে হয়েছে সেই 2009 সালের পর থেকে আজ পর্যন্ত কিন্তু এটাই চলছে এবং প্রত্যেকটা পদধারী লোক, আমি একটা কথা আপনার শোর মাধ্যমে আরেকবার বলেছিলাম যে আমাদের দেশে যারা নাকি বিভিন্ন পদ ধরে থাকেন তাদের আসলে কোনো লজ্জা শরম নাই, তারা আসলে লজ্জা পান না, তাদের কোনো মান সম্মান নাই, তারা লোক চক্ষুর সামনে তাদের যে ব্যর্থতা, তারা কিন্তু নিজেরাও নিজেদের ব্যর্থতা দেখতে পান না। আয়নায় দাঁড়ায় যদি নিজেকে জিজ্ঞেস করে আমি কি সফল হলাম না ব্যর্থ হলাম, তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যায়। কিন্তু এই কাজটাও তারা করেন না, যার ফলে তারা যদি একজন উপদেষ্টা যদি তার বাহিনীর প্রধানদেরকে বলেন, লুক, আমি যদি জনগণের সামনে প্রশ্নের জন্য দাঁড়াতে হয়, আই উইল মেক শিওর দ্যাট ইউ স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দেম বিফোর আই ডু। এই কথাটা বলার মতো সাহস কোনো উপদেষ্টার নাই। এটাই সবচেয়ে দুঃখজনক। ফর হোয়াট রিজন আই ডোন্ট নো। আবার বলি আমি আপনাকে, গাটস কিন্তু আত্মবিশ্বাস ওইখান থেকে আসে। একটা হলো হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ইন্টিগ্রিটি, আনকোয়েশ্চেনেবল ইন্টিগ্রিটি, অনেস্টি অ্যান্ড সত্য বলার সাহস, এগুলি হলেই কিন্তু আত্মবিশ্বাস আসে এবং এগুলি যখন না থাকে তখন এই সমস্ত আত্মবিশ্বাসের অভাব চলে আসে।